তাপপ্রবাহ বাড়ছে, হিট অ্যালার্টের মেয়াদ বাড়ানো হয়েছে আরও 3 দিন, কিন্তু স্কুল খুলে যাচ্ছে। স্কুল শুধু খুলে যাচ্ছে তাই নয়, রোববার থেকে ক্লাস শুরু হবে, কিন্তু পরের সপ্তাহ থেকে যেই কয়েকদিন বন্ধ গেল সেই কয়েকদিন মেক আপ করার জন্য শনিবারেও ক্লাস চলবে, এমন একটি সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। কতখানি যৌক্তিক এই তাপপ্রবাহে স্কুল খুলে দেওয়া এবং বাড়তি ক্লাস নেওয়া, সেই বিষয়ে আলোচনার জন্য এবং আসলে ভবিষ্যতে আমাদের সামনের দিনগুলোতে কি ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে জলবায়ু ও পরিবেশ নীতি বিশ্লেষক এম জাকির হোসেন খান যুক্ত হচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১ সকালে। শুভ সকাল। শুরুতেই যেটি জানতে চাইবো যে আমরা দেখছি যে বারবারই বলা হচ্ছে যে মে মাসে পরিস্থিতি আরো বেশি খারাপ হতে পারে। এখন তো ৪০ ছাড়িয়েছে তাপমাত্রা, সেটি ৪৪ পর্যন্ত ছাড়াতে পারে বলা হচ্ছে। আসলে কি পরিস্থিতি? ধন্যবাদ। যেটা হচ্ছে যে মে মাস না, ইতিমধ্যে যে আবহাওয়ার পূর্বাভাস আছে, এই ২৯ তারিখেই আপনার খুলনা বা রাজশাহী বিভাগে কোথাও কোথাও তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে পৌঁছাতে পারে। সুতরাং আমরা যে তাপ প্রবাহ বা যেটা বলি তীব্র দাবদাহ অবস্থা শুরু হয়েছে, সেটা কিন্তু সাময়িকভাবে মে মাসে হয়তো বা কিছুদিনের জন্য কমতে পারে, যেটা আবহাওয়াবিদরা বলছেন যে ২-৩ তারিখের দিকে একটু আবহাওয়া মানে তাপমাত্রা কমে সেখানে কালবৈশাখীর প্রকোপ হতে পারে, অথবা ইতিমধ্যেই যে আশঙ্কাটা প্রকাশ করা হয়েছে আপনারা জানেন যে এল নিনোর প্রভাব কমে লা নিনোর প্রভাব শুরু হয়েছে, যার ফলে বন্যাটা ওদিকে শুরু হবে আর কি, বা বৃষ্টি যেটা শুরু হওয়ার কথা আছে আমাদের সিলেট বিভাগের ওই সাইডটাতে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এবং সারা বাংলাদেশেই বৃষ্টিপাত হবে, কিন্তু তাপমাত্রা মানে এই যে শুরু হলো সেটা কিন্তু আমরা যদি দেখি যে অতীতের অবস্থা এবং ভবিষ্যতেও যেটা অবস্থা দাঁড়াবে, সেটা হলো যে জুন জুলাই পর্যন্ত এই তাপমাত্রাটা অব্যাহত হয়তো তীব্র দাবদাহটা জুন পর্যন্ত থাকবে, কিন্তু জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আপনার তাপমাত্রা থাকবে। সুতরাং এই প্রেক্ষিতে আসলে স্কুল, এই মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কি খুলবে না সিদ্ধান্তটা তো আসলে দেওয়ার কথা ছিল হলো দুর্যোগ অধিদপ্তরের মাধ্যমে, যে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। এই সিদ্ধান্তটা কি তারা দিচ্ছে, বা আদৌ আমরা আসলে কত ডিগ্রি টেম্পারেচার বা তাপমাত্রা বাড়লে বা কি অবস্থা এবং কোন জায়গায়, বিশেষ করে শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি আর গ্রামের তাপমাত্রা ৪০ ডিগ্রি একরকম না। সুতরাং এই জিনিসগুলো না আসলে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তো কিভাবে হচ্ছে আমি শিওর না। আর আমরা কেউ কেউ বলার চেষ্টা করছে যে অনেক সময় স্কুলে তাপমাত্রা নিরোধক বিভিন্ন ধরনের পদ্ধতি থেকে ফ্যান থাকে, অথবা দেখা যায় যে কোনো কোনো জায়গায় এসি থাকে, কিন্তু বাড়িতে হয়তো থাকে না। সুতরাং স্কুলে আসলে বাচ্চারা ভালো থাকবে, কিন্তু প্রশ্নটা হলো যে এটা এটা কত শতাংশ বাচ্চার বাড়িতে বা মানে মানে বিশেষ করে স্কুলের অবস্থাটা ভালো আছে, বিশেষ করে যারা বস্তিতে থাকে বা নিম্ন আয়ের মানুষের বাচ্চাদের যারা পড়াশোনা করে, তারা কি আসলে খুব অ্যাডভান্টেজ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে বা তারা অবস্থায় থাকে? কিন্তু আরেকটা বিষয় হলো, আপনারা জানেন যে এরকম অবস্থায় সবচেয়ে বড় সমস্যাটা হলো যে বায়ু দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে, যেটা ইতিমধ্যে একটা রিপোর্টে এসছে যে পার্টিকেল ম্যাটার গুলো এক্সপান্ড করে বিভিন্ন ধরনের নতুন ধরনের পার্টিকেল ম্যাটার বা বায়ু দূষণের মাত্রা দেখা যাচ্ছে যে ইয়াতে আপনার কি বলা হয়, এই অতিরিক্ত শৈত্যপ্রবাহে। সুতরাং এই সময় বাচ্চারা যদি আপনি তাদেরকে পাঠান আপনি, তো সেটা এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আমরা সেটা কিন্তু চিন্তা ভাবনা করছি না। তো আমি জানি না আসলে মানে এই অবস্থায় আসলে আমাদের এটা তো নতুন না, নিউ, আমি প্রায় গত কয়েকদিন আগে বলছি যে এটা নিউ নর্মাল আকার ধারণ করেছে। এবং এইটা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন অবশ্যই দেয়, কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে যে আমাদের যেটা উজান থেকে যেটা মানে গঙ্গার যে পানি প্রবাহটা বা পদ্মার পানি প্রবাহটা কমে যাওয়াতে আপনি দেখবেন যে ঢাকা শুধু না, খুলনা এবং রাজশাহী বিভাগের তাপমাত্রাটা বাড়ছে বেশি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে গড় তাপমাত্রাটা যতখানি বাড়ছে, এটা আরো বেশি তীব্র আকার ধারণ করতেছে ওই অঞ্চলগুলোতে, কারণ ওখানকার নদ নদী খাল বিল গুলোতে পানি পাচ্ছে না। কারণ
পদ্মা পানি যখন আসতো অতিরিক্ত হারে, তখন কিন্তু এইগুলো খাল বা নদীগুলোতে পানি দিতে থাকতো, তখন ইভাপোরেশন বেশি হতো, কিন্তু সেই ইভাপোরেশন সুযোগ নাই। তাহলে সরাসরি তাপমাত্রাটা এসে একেবারে মাটিতে, যেটা উত্তপ্ত আপনার মাটি বলি বা আপনার যেটা মানে কংক্রিটের বিল্ডিং বা অন্যান্য জায়গায় যখন রিফ্লেক্ট হয়, তখন সেটা মাত্রাটা বেড়ে যাচ্ছে। তো সুতরাং আমাদের সামগ্রিকভাবে আমাদের কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জের দিকে আগাচ্ছি, যেটা আপনি জানেন যে এই ইকোনমিক টোল বেড়ে যাচ্ছে। মানে আমাদের সবচেয়ে বড় কথা হলো, যত বেশি তাপমাত্রা বাড়বে, আমাদের বিশেষ করে গৃহস্থালী যারা, তাদের কিন্তু বা কমার্শিয়াল প্রোডাকশন যারা আছে, তাদের কিন্তু বিদ্যুৎ খরচ বেড়ে যাবে। তো বিদ্যুৎ খরচ বেড়ে গেলে আলটিমেটলি কি দাঁড়াবে? নিশ্চয় পরিবারগুলো যারা নিম্ন আয়ের মানুষ, তাদের তো আর আমি সাবসিডি দিচ্ছি না, বা যারা কাজ করে, অনেকের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। তো তাদেরকে জন্য তো আমি ঝুঁকি ভাতা বা এই ধরনের মানে মানে কি বলা হয়, এই এই ধরনের যখন কাজ কর্মহীন হবে, তখন কর্মহীন হওয়ার কারণে তো তাকে কোনো ভাতা দিচ্ছি না আমরা। সুতরাং সার্বিকভাবে আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু না, একই সাথে আপনি বিভিন্ন কলকারখানা, ফ্যাক্টরিতে উৎপাদন কমতে শুরু করেছে, প্রোডাক্টিভিটি কমতে শুরু করেছে। আমাদের এই ধরনের যখন তীব্র দাবদাহ তৈরি হয়, তখন কিন্তু আপনার এফিসিয়েন্সি কমে যায়। যন্ত্রগুলো অনেক সময় আপনার যেমন অগ্নি ঝুঁকি বেড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় উৎপাদনের জন্য যে এফিসিয়েন্সি, দক্ষতা হ্রাস পাচ্ছে। আপনার আমাদের বিশাল একটা হলো আপনার এনিম্যাল হাজবেন্ডারি বলে, যেটা পশু সম্পদ বা মৎস্য চাষ, এগুলো কিন্তু দেখবেন আপনি মুরগি বা গরুর খামারে কিন্তু ইতিমধ্যে কিন্তু দিনে তারা কিছু মানে অবস্থা খুব খারাপের কারণে অনেক খামারি খুব চ্যালেঞ্জের মুখে পড়ছে। আমি গতকালে দেখতে পাচ্ছিলাম যে রাতে একজন কৃষক তার গরুটাকে, বাচ্চাটাকে তার রাত্রে দুধ খাওয়াচ্ছে। মানে সে এত বেশি তৃষ্ণার্ত হয়ে যাচ্ছে, তাকে রাতে ঘুম থেকে উঠে কিন্তু বাচ্চার দুধ খাওয়াতে হচ্ছে, মানে যে গাভীর দুধ খাওয়াতে হচ্ছে তার বাচ্চাকে। তো এই যে নিউ নর্মাল অবস্থাতে আমরা দিকে যাচ্ছি, আসলে আমরা সামগ্রিকভাবে দেখতে পাচ্ছি একটা খাতগুলোতে, প্রত্যেকটা খাতে। এবং আপনি জানেন যে প্যান্ডেমিকের সময়, দুর্যোগ যখন কোভিড ছিল, তখন জাতীয় পর্যায়ে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কাজ করেছে। এখন এই অবস্থায় আসলে কমিটিটা প্রতিদিন কাজ করছে কিনা, বা সরকারের সর্বোচ্চ পর্যায়ে গাইড করছে কিনা, কখন কি সিদ্ধান্ত নিতে হবে। এবং খাতগুলো, বিশেষ করে আমাদের যারা ওয়ার্কার্স আছে, তাদের জন্য বলছিলাম আমরা যে শহরের প্রত্যেকটা মোড়ে মোড়ে কুলিং সেন্টার করা, একটা মানে মোবাইল আপনার কুলিং সেন্টার হতে পারে এখন এই মুহূর্তে, বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলোকে সরকার বলতে পারে যে তাদের একটা রুম কুলিং সেন্টারে পরিণত করে, সেখানে যারা শ্রমিক ভাই আছেন বা রিক্সা পোলার আছেন বা যারা ইভেন গ্রাম অঞ্চলের কৃষকরা আছে, তাদেরকে আসলে হেল্প করা উচিত। যেমন এই মুহূর্তে আমি মনে করি যে বুড়োর ফসল কাটার শেষ পর্যায়ে আসছে, তো সেইটা বুড়োর ফসল কাটার জন্য যারা রাত্রে কাটছে তো কাটছে, কিন্তু যারা কাটতে পারছে না শ্রমিকের অভাবে, তাদের জন্য কিন্তু যান্ত্রিকীকরণ প্রক্রিয়াটা খুব দ্রুত, বিশেষ করে যান্ত্রিক ভাবে সেটা হারভেস্টিং প্রক্রিয়াতে যাওয়া উচিত। তো সেইটাকে আমরা ইমিডিয়েটলি খুব দ্রুত যেতে পারছি। এই জিনিসগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের, কিন্তু সার্বিকভাবে, কারণ আমরা বেসিক্যালি যেমন ধরেন গ্রীষ্মের তাপমাত্রাটা, আবার শৈত্যপ্রবাহ কিন্তু সামনে বাড়তে পারে। তো এটা তো, কারণ আমরা তো একটা বৈশ্বিকভাবে আবহাওয়ার যে পরিবর্তনটা, সেটা কিন্তু চরম আকার ধারণ করতেছে ডে বাই ডে। এবং সেখানে রাষ্ট্রীয়ভাবে যদি আমরা সমন্বিতভাবে কাজ না করি, আমাদের ঢাকাতে বলা হচ্ছে যে টেম্পারেচার আপনার যদি গ্রিনারি যেমন মাত্র 2 থেকে 3% সবুজ বেষ্টনী ঢাকার ভিতরে আছে। তো এটা আপনার পানি যদি ব্যবস্থাপনা জলাধার বলি, সেটা 6 থেকে 7% মতো অবস্থা। এটা এই যে দিয়ে তো আসলে সবুজ শহর বেষ্টনী নিয়ে ঠিকানা যদি যাবে না। কথা, আপনি হ্যাঁ, যেহেতু জি প্রসঙ্গটি জি আনলেন, সবুজ জি বেষ্টনী নিয়ে কথা বলার ক্ষেত্রে আমরা আমাদের ঠিক পাশের দেশ ভারতে এ ধরনের একটি উদাহরণ কিন্তু আমরা দেখেছি, যে দিল্লির তাপমাত্রা এবং বায়ুর মান যখন একেবারেই খারাপ পরিস্থিতিতে চলে গিয়েছিল, তখন দিল্লি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যখন আইন করে দেয়া হলো যে প্রত্যেকটি বাড়িতে ছাদ বাগান, প্রত্যেকটি ভবনে ছাদ বাগান করা বাধ্যতামূলক, এবং শুধুমাত্র এই গ্রিনারি বাড়িয়ে ছাদ বাগান করে করে দিল্লির তাপমাত্রা আমরা দেখেছি গত 2-3 বছরে যে 2 ডিগ্রি সেলসিয়াসের মতো কমেছে। আমরা এ ধরনের পদক্ষেপ কেন নিতে পারছি না? আমরা নিতে পারছি না। আসলে আমরা
রেগুলেট করা, যেটা বলা মানে বাধ্যতামূলক ভাবে তাদেরকে করা, সেই কাজটা করতে পারছি না। কারণ আমাদের যেটা করতে হবে, সিটি কর্পোরেশন বা রাজ্যকের এটা দায়িত্ব যে যখন কোনো একটা ভবনের অনুমতি দেওয়া হচ্ছে, সে কি আসলে বাস্তবে প্রয়োগ করা, তাকে আপনার কি বলা যায়, সেটা কি তাকে ইয়া করছে কিনা, মানে তাকে বাধ্যবাধকতা করছে কিনা। যেমন ধরেন যেমন কর্পোরেট বিল্ডিং গুলো যেগুলো হচ্ছে, সেগুলো ডিজাইনে থাকতেছে কিনা যে তোমার ভার্টিক্যাল এবং হরাইজন্টাল তাকে সবুজ বা মানে সবুজায়ন করতে হবে, সেটা কিন্তু বাধ্যবাধকতা থাকা উচিত। তা না হলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে কেন মানে আমরা হয়তো বললাম যেটা, সেটা হলো যে আমরা কি আসলে প্রত্যেকটা খাত, প্রত্যেকটা প্রতিষ্ঠান বা ব্যবসায়ী প্রতিষ্ঠান, তারা কি জিনিসটাকে বুঝতে পারছে কিনা, এটা নিয়ে আমার কিন্তু এক ধরনের মানে তারা কি মনে করছে যে এই বর্তমানে কোন অবস্থাতে চলে গেলে আছে, থাক পরে করা যায়, বিষয়টা অনেকটা এরকমই। আমরা কিন্তু অ্যাডোকিজমে সবসময় প্রায়োরিটি দিচ্ছি। আমরা কিন্তু দীর্ঘমেয়াদী যে এটা এই অবস্থাটা যে আসলে চলে যাবে না, বরঞ্চ সামনের দিনগুলো তার বাড়বে, এটাই আমার কাছে মনে হচ্ছে অনেকেই আমরা বিষয়টা অতটা গুরুত্ব দিচ্ছি না। যেটা আপনি দেখবেন যে প্যান্ডেমিকের সময় যে আমরা সিরিয়াসনেসটা হয়েছে, আমরা এই দাবদাহের অবস্থাটা কিন্তু আমরা সেই সিরিয়াসলি নিচ্ছি না। তো আমরা কেন নিচ্ছি না, সেই জিনিসটা আমাদের মনে হয় খাতভিত্তিক যারা আছে বা দুর্যোগ অধিদপ্তরকে বা আমাদের সরকার মন্ত্রণালয়কে এখানে কিন্তু এক ধরনের মানে যথেষ্ট কার্যকর উদ্যোগ নিতে হবে। এবং এটা আমরা তো এই যে বললাম যে আমার কার্যকর উদ্যোগ নেয়ার কথা আপনি বলছেন, এখন দেশে যা অবকাঠামো আছে, যে পরিস্থিতিতে আমরা আছি, সেগুলো তো বিশেষ করে রাজধানী শহরের কথা যদি আমরা বলি, সেই পরিস্থিতি তো আমরা এক রাতে চেঞ্জ করে ফেলতে পারবো না। কিন্তু এখনকার অবস্থায় থেকে আপনি যদি সুনির্দিষ্ট কোনো পরামর্শ দেন যে কি করলে পরে আমাদের তাপমাত্রা খানিকটা হলেও আমরা কমাতে পারবো। আমরা বেসিক্যালি আমি মনে করি যেটা, সেটা হচ্ছে যে আমাদের খুব মানে আমরা আবারও বলতেছি যে এই মুহূর্তে আমাদের যে প্রত্যেকটা কংক্রিটের বিল্ডিং, বিশেষ করে আমরা যদি দেখি, সেখানে কিন্তু এগুলো ভার্টিক্যাল এবং হরাইজন্টাল গার্ডেনিং যেটা বলি বা সবুজ বেষ্টনী খুব বাধ্যতামূলক ভাবে করা হচ্ছে। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা হলো যে যেটা সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছে, আমরা তাপমাত্রা ইমিডিয়েটলি রিলিজ করার জন্য, যেটা আমরা দেখলাম যে 2 থেকে 3 ডিগ্রি একটা গবেষণা বলছে, এটা আমি শিওর না। কারণ হলো এটা যেমন আপনি যদি ঢাকার এক সাইডে আপনার সবুজায়ন আছে কিন্তু অলরেডি বোটানি, সেখানে কিন্তু তাপমাত্রা খুব কম, বিষয়টা তা না। সে মানে কেস বাই কেস। বাট ঢাকায় প্রত্যেকটা এরিয়াতে আপনার 10 থেকে 15 ডেসিমেল জায়গা করে ডেডিকেটলি ইনটেন্স আপনার ফরেস্ট করতে হবে, সেটা দ্রুত করা সম্ভব না। সুতরাং আমরা মনে করি যে বিল্ডিং একটা ইস্যু, যে বা আপনাদের কংক্রিটের বিল্ডিং বা কাচের বিল্ডিং গুলোকে কিভাবে ঢেকে দেওয়া যায়, সেটা একটা খুব দ্রুত করতে পারি আমরা। কিছু গাছ আছে, যেমন আপনার বাঁশ খুব দ্রুত বাড়ে, কিন্তু 1 থেকে 1.5 বছর ভিতরে বাড়ে, তো সেগুলো কিন্তু করা যেতে পারে। তারপরে কুলিং সেন্টারের কথা আমি ইতিমধ্যে বলেছি যে প্রত্যেকটা মোড়ে মোড়ে কুলিং সেন্টার করা উচিত, এবং সেটা মোবাইল আপনার কুলিং সেন্টার হতে পারে। তারপরে আমাদের যেটা হলো যে আমাদের বাড়িগুলোতে যেগুলো রুফটপ গার্ডেনিং, যেটা আপনি বলেন, রুফটপ গার্ডেনিং গুলোকে খুব দ্রুত কিছু গাছ পাওয়া যায়, যেগুলো এখন আপনার হলো জেনেটিক্যালি মডিফাইড কিছু গাছ বাংলাদেশে হচ্ছে, সেগুলো ছাদ বাগানে কিন্তু খুব দ্রুত আমি দিতে পারি। তৃতীয় বিষয়টা যেটা হলো যে আমাদের যে পয়েন্ট গুলোতে, বিশেষ করে দেখবেন যে কমার্শিয়াল বিল্ডিং গুলো বা যে অঞ্চলগুলোতে আপনার ইতিমধ্যে বৃহত্তর বিল্ডিং গুলো, মানে বড় বড় বিল্ডিং গুলো হয়ে গেছে, কাজের কর্ম আমরা এখন যেটা চিন্তা করা যেতে পারে যে কোনো কোনো জায়গায়, যে জায়গাতে বেশি মানে কাজের প্রেশার, মানে আপনার তাপমাত্রা বেশি থাকে দিনে, সেইখানে আমরা রুটিন করতে পারি কিনা, শিফট করতে পারি কিনা, যে হয়তো বা যদি নিরাপত্তা ব্যবস্থা ঠিক মতো কাজ করে, তাহলে রাতেও আমাদের কাজের ব্যবস্থা হতে পারে। তারপরে আমরা যেটা চতুর্থ যে বিষয়টা বলি আমরা, সেটা হলো যে এই পুকুরগুলো, যেগুলো খালগুলোতে অলরেডি আমি জানি যে খালগুলো অনেক ক্ষেত্রেই দখল অবস্থায় আছে, এগুলো কিন্তু খুব দ্রুত সরকার একটা ড্রাস্টিক্যালি পদক্ষেপ নিয়ে যেসব খালগুলো আপনার বিভিন্ন জায়গায় অলরেডি দখল করা আছে, বা যেখানে যেখানে সম্ভব ছোট ছোট পুকুর, পানির প্রবাহ, মানে আপনার তাপমাত্রাটা যখন আসতেছে, সেটা রিফ্লেক্টটা যত বেশি আমি নন কংক্রিট, নন আপনার হলো যে পিচ, যেটা আমরা বলি যে পিচ ঢালা পথটা, যত বেশি আমি ওখানে পানি থাকবে, বা পিচ ঢালা পথে আপনি কতক্ষণ পরে পরে ইয়ার, যেটা আমরা বলি যে মানে ঠান্ডা পানি, যেটা হলো যে আপনার ফ্রেশ এয়ার করা, মানে বাতাসে ছিটিয়ে দেওয়া, এইটা যত বেশি করা যাবে। এবং একই সাথে আমাদের প্রত্যেকটা মোড়ে মোড়ে যেটা হলো যে আপনি জানেন যে মানুষকে রিলিফ দিতে হবে, সেটা হলো যে মোবাইল, আমাদের ভলান্টিয়ার আছে, স্বেচ্ছাসেবক আছে, স্কাউট আছে, বিএনসিসি আছে, ওনাদের